ওয়েলকাম ব্যাক টু অগ্নিশ স্টাডি পোর্টাল। গত ক্লাসে আমি ভারতের সংবিধানের অংশ 1 থেকে 4 পর্যন্ত অর্থাৎ ধারা 1 থেকে 51 পর্যন্ত আলোচনা করেছিলাম। এর পরবর্তী অংশ আজ আলোচনা করব। আগেই জানিয়েছি যে এই অংশ থেকে যে কোনো চাকরির পরীক্ষায় একটি বা দুটি প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হয়, তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তবে দেরি কিসের, শুরু করা যাক। তাহলে কী নিয়ে আলোচনা হবে? ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা। গত ক্লাসে আমি পার্ট 4 পর্যন্ত আলোচনা করেছিলাম, যেখানে ধারা 1 থেকে কত ছিল, 51 পর্যন্ত। আর আজ স্টার্ট হবে 51 এ থেকে। তাহলে পার্ট 4 এ বা ধারা 51 এ কী আছে? মৌলিক কর্তব্য। এখানে কি বর্তমানে 11টি মৌলিক কর্তব্য আছে। 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে বা আইনের মাধ্যমে 1976 সালে 10টি মৌলিক কর্তব্য যুক্ত করেছে। তাহলে 42তম সংশোধনীর মাধ্যমে 1976 সালে ভারতের সংবিধানে 10টি মৌলিক কর্তব্য ছিল, কিন্তু পরবর্তীতে 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 2002 সালে আর একটি যুক্ত করে মোট বর্তমানে 11টি মৌলিক কর্তব্য আছে। তাহলে এটা গেল পার্ট 4 এর মৌলিক কর্তব্য সম্পর্কে। এরপরে আসছি ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ, যেখানে পার্ট 4 ইউনিয়নের অনুচ্ছেদ, ইউনিয়ন সম্পর্কে আছে। পরপর ধারা অনুযায়ী আমি আলোচনা করে যাব। এখানে যে ধারাগুলি দেওয়া আছে প্রত্যেকটি পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়, বিভিন্ন পরীক্ষাতে বারবার জিজ্ঞাসা করা হয়েছে। প্রত্যেকটি ধারাই এখানে ইম্পর্টেন্ট, যেগুলো গুরুত্বপূর্ণ সেইগুলো নিয়েই এখানে আলোচনা করা হয়েছে। অনুচ্ছেদ 52 বা ধারা 52 কি? ভারতের রাষ্ট্রপতি। ধারা 53তে কী আছে? ইউনিয়নের নির্বাহী ক্ষমতা। 54 রাষ্ট্রপতি নির্বাচন। 61তে কী আছে? রাষ্ট্রপতির অভিশাসনের পদ্ধতি বা ইমপিচমেন্ট। 63তে কী আছে? ভারতের উপরাষ্ট্রপতি। 64তে কী আছে? উপরাষ্ট্রপতি রাজ্য পরিষদের পদাধিকার বলে চেয়ারম্যান হবেন। তাহলে উপরাষ্ট্রপতি রাজ্য পরিষদের পদাধিকার বলে চেয়ারম্যান। এটা কিন্তু আসে পরীক্ষায়, যে রাজ্য পরিষদের চেয়ারম্যান কে? উপরাষ্ট্রপতি। অনুচ্ছেদ 66 বা ধারা 66তে কী আছে? উপরাষ্ট্রপতির নির্বাচন। তাহলে উপরাষ্ট্রপতির নির্বাচন কোথায় আছে? 66 আর্টিকেল। 72-এ কী আছে? রাষ্ট্রপতির ক্ষমা করার ক্ষমতা। এই যে এগুলো সব প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। রাষ্ট্রপতির ক্ষমা করা, উপরাষ্ট্রপতির নির্বাচন, ভারতের উপরাষ্ট্রপতি কত নম্বর ধারায় আছে, উপরাষ্ট্রপতি পদাধিকার বলে চেয়ারম্যান হবেন রাজ্যসভার, এগুলি প্রত্যেকটি কিন্তু পরীক্ষাতে আসে। এরপর 74 রাষ্ট্রপতিকে সাহায্য ও পরামর্শ দেওয়ার জন্য মন্ত্রিপরিষদ। 76 ভারতের জন্য অ্যাটর্নি জেনারেল। ভীষণ আস, পরীক্ষায় বারবার জিজ্ঞাসা করা হয় এগুলো। 79 সংসদের সংবিধান। 80 রাজ্যসভার গঠন। 81 লোকসভার গঠন। 83 সংসদের কক্ষের মেয়াদ। 93 জনগণের ঘরের বক্তা ও ডেপুটি স্পিকার। তাহলে ডেপুটি স্পিকার এই শব্দ দিয়ে কিন্তু কোশ্চেন করা হয়। কত নম্বর ধারায় আছে? 93। এরপরে 105-এ কী আছে? সংসদ ভবনের ক্ষমতা, বিশেষ অধিকার বলে। এরপর কত? 109 অর্থ বিলের ক্ষেত্রে বিশেষ পদ্ধতি। এগুলো কিন্তু বারবার পরীক্ষা জিজ্ঞাসা করে। 109 অর্থ বিল। 110-এ কি? মানি বিল। 110-এ। 112 বার্ষিক আয়ের বাজেট। এগুলো কিন্তু বারবার আসে পরীক্ষাতে। এই যেখানে 109, 110, 112 মানে খুব আসে। অনুযোজন বিল কত? 114, এটাও আসে। 123-এ কী আছে? সংসদের অবকাশ চলাকালীন অধ্যাদেশ জারি বা অর্ডিন্যান্স জারি করার জন্য রাষ্ট্রপতির ক্ষমতাটা। অর্ডিন্যান্স জারি করার জন্য রাষ্ট্রপতির ক্ষমতা কত নম্বর ধারাতে? 123। ভীষণ আসে, ভীষণ ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষা, এগুলো সব প্রত্যেকটি। 124-এ কী আছে? সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠা, এটাও আসে। এরপর 125-এ কী আছে? বিচারকদের বেতন। বিচারকদের বেতন কোথায়? 125 নম্বর ধারা অনুযায়ী। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিয়োগ 126-এ। 127-এ কি? অ্যাডহক বিচারপতিদের নিয়োগ বা অ্যাডহক বিচারকদের নিয়োগ। তাহলে কতই আছে? 127-এ। প্রত্যেকটি ধারাই কিন্তু পরীক্ষাতে জিজ্ঞাসা করা হয়। এরপর 128-এ কী আছে? সুপ্রিম কোর্টের বৈঠকে অবসরপ্রাপ্ত বিচারকদের উপস্থিতি। 129 সুপ্রিম কোর্ট এবং রেকর্ড আদালত হতে পারে।
সুপ্রিম কোর্ট একটি রেকর্ড আদালত হতে পারে। এটা কোথায় আছে? 129-এ। 130-এ সুপ্রিম কোর্টের আসন। 136-এ কী আছে? সুপ্রিম কোর্টে আপিলের জন্য বিশেষ ছুটি। 137-এ কী আছে? সুপ্রিম কোর্টের রায় বা আদেশের পর্যালোচনা। 141-এ কী আছে? ভারতের সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত সমস্ত আদালতের জন্য বাধ্যতামূলক। এটা কোথায় আছে? 141 নম্বর ধারায়। এটা বারবার আসে, পরীক্ষা জিজ্ঞাসা করা হয়। 148-এ নিয়ন্ত্রক ও নিরীক্ষক ভারতের জেনারেল। এরপরে 149, এটা 48-49 দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। ক্যাগের দায়িত্ব ক্ষমতা, এটা বারবার পরীক্ষা জিজ্ঞাসা করে, ক্যাগের দায়িত্ব এবং ক্ষমতা কোথায়। এরপর ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ পার্ট 6 বা 6 নম্বর অংশের রাজ্য সম্পর্কে। আগে ইউনিয়ন সম্পর্কে বা কেন্দ্র সম্পর্কে জেনেছিলাম, এবার ওই সিকোয়েন্সে রাজ্য সম্পর্কে জানব। ধারা 153 কী আছে? রাজ্যের গভর্নর। 54 গভর্নরের নির্বাহী ক্ষমতা। 61 গভর্নরের ক্ষমা করার ক্ষমতা। তাহলে গভর্নরের ক্ষমা করার ক্ষমতা কত আছে? 161, ভীষণ ইম্পর্টেন্ট, বারবার পরীক্ষা জিজ্ঞাসা করা হয়। 165-এ কী আছে? রাজ্যের অ্যাডভোকেট জেনারেল, এটাও কিন্তু আসে পরীক্ষায়, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল। 213-এ কী আছে? অধ্যাদেশ জারি করার জন্য ক্ষমতা। গভর্নরের যে অর্ডিন্যান্স, যেমন রাষ্ট্রপতিরও থাকে গভর্নরেরও থাকে, অর্ডিন্যান্স জারি করার ক্ষমতা। 213 পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় কিন্তু। 214 রাজ্যগুলির জন্য উচ্চ আদালত। রাজ্যগুলির জন্য উচ্চ আদালত কত নম্বর ধারায় আছে? 214। এরপর 215-এ কী আছে? উচ্চ আদালত একটি রেকর্ড আদালত হতে পারে। তাহলে এটা কত আছে? 215-এ। তেমন যেমন সুপ্রিম কোর্ট ছিল, তেমন এই উচ্চ আদালত বা হাইকোর্ট সম্পর্কেও কিন্তু এখানে আছে একই। এই দুটোকে প্যারালালে পড়লে মনে থাকে বেশি, আর সেগুলো বিষয়ে আমি আলোচনা করে দেবো। ট্রিক্স আছে কিভাবে মনে রাখতে হয়, সেগুলো পরবর্তীতে আলোচনা করে দেবো ভিডিওর মাধ্যমে। 226-এ কী আছে? নির্দিষ্ট রিট জারি করার জন্য উচ্চ আদালতের ক্ষমতা। 233-এ জেলা জজদের নিয়োগ। আর 235-এ অধস্থান আদালতের উপর নিয়ন্ত্রণ। তাহলে এই যতগুলো ধারা আলোচনা করা হলো, এই ধারাগুলোই এখান থেকে গুরুত্বপূর্ণ। এছাড়াও আরও যে ধারা আছে সেগুলো খুব একটা সচরাচর পরীক্ষাতে আসে না, আর অত সংখ্যক ধারা প্রত্যেকটা তো মনে রাখার সম্ভব হয় না। যদি কারো পক্ষে সম্ভব হয় বাকি ধারাগুলো ও পড়তে পারে সে, আর যদি কারো প্রয়োজন হয় আমাকে জিজ্ঞাসা করবে বা কমেন্ট সেকশানে জানাবে, আমি অবশ্যই প্রোভাইড করে দেবো। আজকের ভিডিওটি এখানেই শেষ হলো। খুব শীঘ্রই পরবর্তী ভিডিও আসতে চলেছে। যদি কারো কোনো বিষয়ে জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্ট সেকশানে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।